আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের টপিক ইউরিনারি ব্লাডার। আমি ডক্টর মৌসুমী, সিমুডের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি। তো শুরু করে দেই। প্রথমে আমরা ইউরিনারি ব্লাডারের অ্যানাটমি নিয়ে একটু ডিসকাস করব। আমরা জানি যে ইউরিনারি ব্লাডার লোয়ার অ্যাবডোমেনের পেলভিসে অবস্থিত। এটা একটা এক্সট্রা পেরিটোনিয়াল একটা অর্গান। এটা এন্টেরিয়র ইনফেরিয়র টু দা পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটির এন্টেরিয়র ইনফেরিয়রলি থাকে এবং পিউবিক বোনসে পোস্টেরিয়রলি থাকে। যদিও 6 বছর বয়স পর্যন্ত এটা অ্যাবডোমিনাল অর্গান হিসাবে থাকে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মেল ইউরিনারি ব্লাডারের হলো পোস্টেরিয়র ভিউ। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হলো প্রোস্টেট, ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডারের দুই পাশে দুটো টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইউরেটার। তো একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিতে ইউরেটার আমরা নর্মালি দেখতে পাই না। যদি কোনো কারণে ইউরেটার ডাইলেটেড হয়, শুধুমাত্র তখনই আমরা ইউরেটার দেখতে পাই। কাজে ইউরেটার দেখতে পাচ্ছি, বুঝে নিতে হবে যে ইউরেটার ডাইলেটেড। এখানে আমরা একটা ফিমেল ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি, এটা ইউরেথ্রা। এখানে এই দুটো হচ্ছে ইউরেটার, দুটো ইউরেটারিক অরিফিস আর একটা ইউরেথ্রাল অরিফিস। এই তিনটা অরিফিস মিলে একটা ট্রাইঅ্যাঙ্গুলার এরিয়া তৈরি করে, এটাকে বলা হয় ট্রাইগন। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের নেক, এই হচ্ছে ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডারকে যদি আপনি কাট করেন তাহলে এইরকম ইউরিনারি ব্লাডারের এটা হচ্ছে ওয়াল, আর এই ভিতরের অংশটুকু হচ্ছে লুমেন। এখানে একটা মেইল ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি, দুটো ইউরেটার, ইউরিনারি ব্লাডারের ওয়াল, এই ভিতরটা হচ্ছে লুমেন, এটা ট্রাইগন, এটা ইউরেথ্রা, এটা প্রোস্টেট, আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের নেক। তো ইউরিনারি ব্লাডারের ওয়াল আমরা দুই ক্ষেত্রেই দেখতে পেলাম যে বেশ ঠিক দেখা যাচ্ছে। ফিমেল ইউরিনারি ব্লাডার, মেল ইউরিনারি ব্লাডার, দুই জায়গায় আমরা ইউরিনারি ব্লাডারের ওয়াল বেশ ঠিক দেখতে পেলাম। এবং এই ঠিক ওয়ালে হলো এই 5টা লেয়ার থাকে। আপনি যদি একদম ভেতরের দিক থেকে বাহিরের দিকে আসেন, প্রথমে পাবেন হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপরে হচ্ছে সাবমিউকাস লেয়ার, দেন পাবেন হচ্ছে মাসেল লেয়ার। এই মাসেল লেয়ারে থাকে ডেট্রুসোর মাসেল, তারপর সাবসেরাস লেয়ার, সবশেষে সেরাস লেয়ার। তাহলে ভিতরের দিক থেকে বাহিরের দিকে আমরা এই 5টা লেয়ার পেলাম: ট্রানজিশনাল এপিথেলিয়াম, সাবমিউকাস লেয়ার, মাসেল লেয়ার, ডেট্রুসোর মাসেল, সাবসেরাস লেয়ার এবং সবশেষে সেরাস লেয়ার। এবার চলে আসে ইন্ডিকেশনে, যে ইউরিনারি ব্লাডারের ইন্ডিকেশন কি হতে পারে আলট্রাসোনোগ্রাফিতে। নাম দেখে বোঝা যাচ্ছে যে ইউরিনারি যে কোনো ধরনের কমপ্লেইন নিয়ে পেশেন্ট আপনার কাছে আসতে পারে। হতে পারে সেটা পেইন ডিউরিং ম্যাচুরেশন, তারপরে বার্নিং ডিউরিং ম্যাচুরেশন, তারপরে হচ্ছে আপনার ইউরিনের ফ্লোতে কোনো সমস্যা, হ্যাঁ, হেমাচুরিয়া, ইউরিনারি ইনফেকশন হচ্ছে অ্যাকিউট বা ক্রনিক বা রিকারেন্ট, বারবার হচ্ছে, হ্যাঁ, রিটেনশন অফ ইউরিন, ইউরিনারি রিটেনশন নিয়েও পেশেন্ট আসতে পারে। এছাড়া যেহেতু অর্গানটা লোয়ার অ্যাবডোমেনে রয়েছে, তো লোয়ার অ্যাবডোমেনে পেশেন্ট পেইনের কমপ্লেন করছে অথবা একটা চাকার মতো ফিল করছে, এই ধরনের কমপ্লেন নিয়েও পেশেন্ট আসতে পারে। তো 5 মিলিমিটার বা তার বড় যদি প্যাথোলজি হয়, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফিতে সেটা ডিটেক্ট করতে পারি। ইদানিং কিছু বেশ হাই এন্ড মেশিন এসছে, যেগুলো দিয়ে আমরা 3 মিলিমিটার বা তার বড় প্যাথোলজি ধরে ফেলছি। তবে ইউরিনারি ব্লাডারের ইভালুয়েশনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সিস্টোস্কোপি এবং হচ্ছে ট্রান্সইউরেথ্রাল ইন্ট্রাভেসিকুলার সোনোগ্রাফিক অ্যাপ্রোচও করা হয় ইউরিনারি ব্লাডার টিউমার ইভালুয়েট করার জন্য। আজকে আমরা ইউরিনারি ব্লাডারের পার অ্যাবডোমিনাল সোনোগ্রাফি নিয়ে ডিসকাস করব। তার আগে পেশেন্টের একটা প্রিপারেশনের দরকার পড়বে। এতদিন আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম সম্পর্কে জেনেছি, তার প্রিপারেশন সম্পর্কে জেনেছি। লোয়ার অ্যাবডোমেনের প্রিপারেশনটা একটু ভিন্ন। শুধু ইউরিনারি ব্লাডার না, পুরো লোয়ার অ্যাবডোমেন দেখার জন্যই এই প্রিপারেশন আপনার লাগবে।
সেটা হচ্ছে পেশেন্টকে আমরা 4 থেকে 5 গ্লাস পানি খাওয়াবো, তারপর পেশেন্টকে আমরা ইউরিন পাস করতে নিষেধ করব এবং অপেক্ষা করতে বলবো। যখন পেশেন্ট ইউরিনের ম্যাক্সিমাম প্রেসার ফিল করবে তখন আমরা দেখা শুরু করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউরিনারি ব্লাডারটা ইউরিন দিয়ে ফুল করে ফেলা। এটা পার্শিয়ালি ফিলড হওয়া যাবে না, ওভার ডিস্টেন্ডেডও হওয়া যাবে না, অপটিমালি ফুল হতে হবে। অপটিমালি ফুল ইউরিনারি ব্লাডার দেখে কিভাবে চিনবো সেটা আমি একটু পরে আসছি। তার আগে বলে নেই যে কিছু পেশেন্ট আসে ক্যাথেটারাইজ করা, তাদের প্রথমে ক্যাথেটার ক্ল্যাম্প করে নিয়ে তারপর পানি খাওয়াতে হবে। অনেক সময় পেশেন্টের এনপিওর অর্ডার থাকে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের যদি আইভি ইনফিউশন চলে সেটা কন্টিনিউ করব অথবা অপেক্ষা করব। এবার আসি পেশেন্টের পজিশনে। আমরা সুপাইন পজিশনে পেশেন্টকে দেখবো, লোয়ার অ্যাবডোমেনে জেল দিব, কার্ভিলিনিয়ার লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার চুজ করব। ফ্রিকোয়েন্সি প্রয়োজন বোধে 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত বাড়িয়ে কমিয়ে নিতে পারি, তবে গড়ে সাধারণত 3.5 মেগাহার্টজে অ্যাডাল্টদের ক্ষেত্রে ভালো দেখা যায়। এরপরে আসি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গেইন সেটিং। লোয়ার অ্যাবডোমেনের জন্য সবচেয়ে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। গেইনটাকে কমিয়ে নিতে হবে, একদম খুব বেশি কমিয়ে ফেলা যাবে না, এমন ভাবে কমাতে হবে যে ইউরিনারি ব্লাডারের লুমেনের ভেতরে যে ইউরিন রয়েছে এটা যেন একদম অ্যানিকুইক, কুচকুচে কালো দেখা যায়, এবং ইউরিনারি ব্লাডারের ওয়াল যেন হাইপারিকুইক দেখা যায়। এভাবে আমরা গেইনটাকে সেট করব। এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হাতে কলমে শিখবো। এবার চলে আসি স্ক্যানিং টেকনিক। ইউরিনারি ব্লাডারের স্ক্যানিং টেকনিক সবই সহজ, খুবই সহজ, সবচেয়ে সহজ বলা যায়। এইটার প্র্যাকটিক্যাল ক্লাস করে সবাই খুব খুশি হয়ে যায়, সহজেই আনতে পারে। সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে সিম্ফাইসিস পিউবিসের একটু উপরে, আম্বিলিকাসের বেশ নিচে আপনি ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি প্লেস করবেন এবং হচ্ছে পেশেন্টের সিম্ফাইসিস পিউবিসের দিকে একটু অ্যাঙ্গেল করবেন। এই অবস্থায় পেয়ে যাবেন ইউরিনারি ব্লাডারের ট্রান্সভার্স ভিউ। একই জায়গায় ট্রান্সডিউসারটা লঙ্গিচুডিনাল করে একটু সিম্ফাইসিস পিউবিসের দিকে অ্যাঙ্গেল করলে আমরা পেয়ে যাব ইউরিনারি ব্লাডারের লঙ্গিচুডিনাল ভিউ। তো সরাসরি ছবিতে চলে যাই, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের একটা ট্রান্সভার্স ভিউ। আমি বলেছিলাম যে অপটিমালি ফুল ইউরিনারি ব্লাডার দেখে কিভাবে চিনবো। যখন ইউরিনারি ব্লাডার অপটিমালি ফুল হবে তখন ট্রান্সভার্স ভিউতে ইউরিনারি ব্লাডারটা দেখতে চার কোণা দেখা যাবে, আয়তাকার বা বর্গাকার, এবং ইউরিনারি ব্লাডারের ওয়াল বেশ টান টান থাকবে। গেইন সেট করে নিব, ভেতরটা লুমেনে যে ইউরিন আছে ভেতরটা একদম কুচকুচে কালো যেন দেখা যায়, এরকম ভাবে গেইনটাকে সেট করে নিব। এখন প্রশ্ন হচ্ছে যে পেশেন্টকে কেন হলো আমরা ব্লাডারটা ফুল করছি। আমরা জানি যে ফ্লুইড হচ্ছে সাউন্ডের জন্য একটা খুব গুড মিডিয়াম। আমরা যদি ব্লাডারটা এরকম ফুল করে নিই তাহলে আমরা যখন সাউন্ড পাস করাবো সাউন্ড খুব সহজেই ফ্লুইডের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে। এবং আমরা জানি যে ফ্লুইড ফিল্ড স্ট্রাকচারের পেছনে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট তৈরি হয়। এই এনহ্যান্সমেন্টটা এই পোস্টেরিয়র রিজিয়নের হচ্ছে উজ্জ্বলতা বাড়িয়ে দিবে, এবং এই পোস্টেরিয়র অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে দেওয়ার মতো একটা বিষয়। এবং পোস্টেরিয়র রিজিয়নে যে অর্গান গুলো আছে, ইউটেরাস আছে, ওভারি আছে, প্রোস্টেট আছে মেল ফিমেল অনুযায়ী, তো এই অর্গান গুলো তখন খুব ভালো ভিজুয়ালাইজ করা যাবে। এভাবে দেখাকে বলা হয় অ্যাকুস্টিক উইন্ডো প্রডিউস করে দেখা। এখানে আমরা ইউরিনারি ব্লাডারটাকে একটা অ্যাকুস্টিক উইন্ডো হিসাবে একটা জানালার মতো হচ্ছে ইউজ করলাম। এবং যখন ফ্লুইড ইউরিনকে পাস করে চলে যাবে তখন আমরা ইউরিনারি ব্লাডারের ছবি ভালোভাবে দেখতে পাবো, এটাও আমরা ইভালুয়েট করতে পারবো। যদি আপনি পেশেন্টকে হচ্ছে ব্লাডার ফুল না করেন, ব্লাডার চুপসে থাকে, সেক্ষেত্রে লুমেন আপনি ভালো করে দেখতে পাবেন না, এবং এর ভেতরে যদি প্যাথোলজি থাকে সেগুলো মিস করে ফেলবেন। কাজেই লোয়ার অ্যাবডোমেনের ইভালুয়েশনের জন্য পেশেন্টের প্রিপারেশন হচ্ছে কম্পালসারি করতেই হবে। এখন আপার অ্যাবডোমেনে আপনাদেরকে বলা হয়েছিল যে ইমার্জেন্সি পেশেন্ট আসলে পেশেন্ট যে অবস্থায় আছে সে অবস্থায় দেখে দেবেন, কিন্তু লোয়ার অ্যাবডোমেনে এটা পসিবল না। লোয়ার অ্যাবডোমেনে আপনি যদি লোয়ার অ্যাবডোমেন যদি ইভালুয়েট করতে চান সোনোগ্রাফিক্যালি, সেক্ষেত্রে অবশ্যই আপনার পেশেন্টের ব্লাডার ফুল করে নিতে হবে। তো এখন কথা হচ্ছে যে ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে তাহলে কি করব। হ্যাঁ, পেশেন্টের ধরেন প্রিপারেশন নেই কিন্তু ইমার্জেন্সি পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করা যেতে পারে। একটা স্টেরাইল ক্যাথেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে আমরা নর্মাল স্যালাইন পুশ করে দেব। আমাদের ফ্লুইড দরকার ব্লাডারের ভিতরে, সেটা ইউরিন দিয়ে হোক নর্মাল স্যালাইন দিয়ে হোক, তাতে কিছু যায় আসে না। তো
নর্মাল স্যালাইন পুশ করে দিয়ে আমরা হচ্ছে ইভালুয়েট করব, সোনোগ্রাফি স্ক্যান গুলো করব। তো এখন কিন্তু এই পদ্ধতিতে ইনফেকশনের চান্স থাকে, অনেক সময় পেশেন্ট ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে ডিনাই করে। অনেক সময় দেখা যায় যে ভয় পাওয়ার কারণে আরো অ্যাকিউট ইমার্জেন্সি ক্রিয়েট হচ্ছে। এই জন্য আপনি আমার মতামত হচ্ছে যে আপনি যে সেন্টারে প্র্যাকটিস করবেন ওখানে যদি হসপিটালাইজেশনের ফ্যাসিলিটি না থাকে, সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাই বেটার। তো এতক্ষণ আমরা ট্রান্সভার্স ভিউ দেখলাম। লঙ্গিটিউডিনাল ভিউতে, আচ্ছা ট্রান্সভার্স ভিউতে একটু বলে নেই, এই ভেতরে যে অ্যানিকুইক পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের লুমেন, এর ভিতরে ইউরিন রয়েছে ফ্লুইড, এজন্য আমরা অ্যানিকুইক দেখতে পাচ্ছি। চারপাশে হাইপারিকুইক একটা বর্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওয়াল। স্কিনের কাছাকাছি এটা হচ্ছে এন্টেরিয়র ওয়াল, স্কিন থেকে দূরে এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এটা লেফট ল্যাটারাল ওয়াল, এটা রাইট ল্যাটারাল ওয়াল। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউরেটার দুটো ইউরিনারি ব্লাডারের যে পয়েন্ট দিয়ে যেই পয়েন্টে এসে ইউরেটারের লোয়ার এন্ড দুটো ইউরিনারি ব্লাডারের সাথে কানেক্টেড হয়, এই জায়গাটাকে আমরা বলি ভেসিকো ইউরেটারিক জাংশন। তো ভেসিকো ইউরেটারিক জাংশন দুটো থাকে ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়ালে। হ্যাঁ, এই পোস্টেরিয়র ওয়াল বরাবর ভেসিকো ইউরেটারিক জাংশন দুটো থাকে। তো এটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এই ভেসিকো ইউরেটারিক জাংশনের জায়গাটা আমাদেরকে অনুমান করে নিতে হয়, কারণ এখানে ছোটখাটো প্যাথোলজি আটকে থাকে, এই জায়গাটা আমাদেরকে ভালো করে দেখে দিতে হয়। আমি এখন 4টা পদ্ধতির কথা বলবো, যে কোনো একটা আপনি ফলো করবেন। প্রথমে আসি যে আপনার মেশিনে যদি ডপলারের সুবিধা থাকে, আপনি ডপলারের বাটনে চাপ দিলে চার কোণা একটা বক্স আসবে। ওই বক্সটাকে যদি আপনি ইউরিনারি ব্লাডারের এই পোস্টেরিয়র ওয়াল কার্সার দিয়ে বক্সটাকে নাড়ানো যায়, পোস্টেরিয়র ওয়াল বরাবর সেট করে কিছুক্ষণ ধরে বসে থাকেন, দেখবেন যে একটু পর পর এরকম লাল নীল ফ্লো উঠছে। হ্যাঁ, ডপলারের কাজ হচ্ছে ফ্লো ধরে ফেলা। ঘটনা হচ্ছে যে এই জায়গাটাতে একটা ফ্ল্যাপের মতো থাকে, কিছুক্ষণ পরপর ফ্ল্যাপটা খুলে যায়, নর্মাল একটা পিরিয়ডিক একটা ফিজিওলজিক্যাল ইফ্লাক্স হয় এবং ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে। যখন প্রবেশ করছে ডপলার সেই ফ্লোটা ধরে পড়ে। যেই পয়েন্ট থেকে হচ্ছে ফ্লোটা দেখা যাচ্ছে, ওই মানে যে পয়েন্ট দুটো দিয়ে ফ্লো উঠছে সেই পয়েন্ট দুটোই হচ্ছে ভেসিকো ইউরেটারি জাংশন। এটা লেফট সাইডের আর এটা হচ্ছে রাইট সাইড। এখন এটাকে বলা হয় ইউরেটারিক জেট। তো অনেকের ক্ষেত্রে মেশিনে, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, অনেকের ক্ষেত্রে মেশিনে দেখা যায় যে ডপলারের সুবিধা নেই। সেই ক্ষেত্রে আপনি ছবিটাকে যদি একটু জুম করে নেন, একটুখানি কিছুক্ষণ যদি ট্রান্সডিউসারটা ধরে রাখেন, দেখবেন যে এই যে ফ্লোটা যে উঠছে এটা একটা হাইপারিকুইক একটা ফ্লো হিসাবে দেখা যায়। হ্যাঁ, যে পয়েন্ট থেকে ফ্লো উঠবে সেই পয়েন্টই হচ্ছে ভেসিকো ইউরেটারিক জাংশন। এটা গেল 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে যে আমরা ইউটেরাস ক্লাস বা প্রোস্টেট ক্লাসটা করে ফেললে এটা আমরা ভালো বুঝতে পারবো। একই ভিউতে আমরা ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট অথবা ইউরিনারি ব্লাডার এবং ইউটেরাসের ট্রান্সভার্স ভিউ আনবো। প্রোস্টেট অথবা ইউটেরাসের যে ট্রান্সভার্স ভিউতে প্রোস্টেট অথবা ইউটেরাসের যে ল্যাটারাল বর্ডার, তার ঠিক উপরেই থাকবে, তার ঠিক বরাবর থাকবে হচ্ছে ভেসিকো ইউরেটারিক জাংশন। এটা 3 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার পদ্ধতি অত্যন্ত সহজ। আপনি ভেসিকো ইউরেটারিক জাংশন দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি জানেন যে পোস্টেরিয়র ওয়ালের যে কোনো 2 কর্নারে থাকবে ভেসিকো ইউরেটারিক জাংশন। পুরো পোস্টেরিয়র ওয়াল যদি আপনি ভালো করে চেক করে দেন, তাহলে কিন্তু ভেসিকো ইউরেটারিক জাংশন আপনার মিস হবে না। তো কাজে এই 4টা পদ্ধতির যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। ভেসিকো ইউরেটারিক জাংশন হচ্ছে ট্রান্সভার্স ভিউতে আমরা চেক করব। এরপরে আসি, এটা লঙ্গিটিউডিনাল ভিউ, এর ভেতরটা হচ্ছে লুমেন, এটা এন্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। ওয়ালগুলো আমরা হাইপারিকুইক দেখতে পাই কারণ এখানে ফাইব্রাস টিস্যু আছে, ফাইব্রাস টিস্যুর ডেনসিটি বেশি। আর ফিজিক্স ক্লাসে আমরা জেনেছি যে যার ডেনসিটি বেশি হবে তার ইকোজেনেসিটিও বেশি হবে, এই জন্য ওয়ালগুলো আমরা হাইপারিকুইক দেখতে পাই। এটা ইউরিনারি ব্লাডারের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এটা ইন্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র ওয়াল, আর এই ভেতরটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের লুমেন। এখানে দেখেন এরকম সাদা সাদা কেমন দাগের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় রিভারবিরেশন আর্টিফ্যাক্ট। গেইনটা একটু কমিয়ে নিয়ে ভেতরটা একদম কালো করে ফেলতে হবে, তাহলে এই আর্টিফ্যাক্ট আর থাকবে না। আচ্ছা, এটা ইউরিনারি ব্লাডারের একটা ট্রান্সভার্স ভিউ। ট্রান্সভার্স ভিউতে আমরা ইউরিনারি ব্লাডার অনেকটা এরকম 4 কোণা দেখতে পাবো, আয়তাকার বা বর্গাকার।
এখানে এটা ইউরিনারি ব্লাডারের একটা লঙ্গিটিউডিনাল ভিউ, এটা এন্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র ওয়াল, ভিতরটা লুমেন। লুমেনের ভিতরে আমরা একটা হাইপারিকুইক সার্কেল দেখতে পাচ্ছি এবং হাইপারিকুইক একটা টিউবুলার স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বেলুন অফ ফোলিস ক্যাথেটার। হ্যাঁ, এটা যদি আমরা এরকম দেখতে পাই, লঙ্গিটিউডিনাল ভিউতে এটা এরকম দেখতে পাবো, ট্রান্সভার্স ভিউতে এটা একটা হাইপারিকুইক সার্কেল, সেন্টার একটা হাইপারিকুইক ডট এরকম দেখতে পাবো। যদি আমরা দেখতে পাই বেলুনটা, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টে লিখে দিব বেলুন অফ ফোলিস ক্যাথেটার ইজ সিন ইন সিচু। হ্যাঁ, এই কথাটা আমরা লিখে দিব। এবার আসি আমরা মেজারমেন্ট নিব। আমরা ইউরিনারি ব্লাডার ক্ষেত্রে দুটো মেজারমেন্ট নিয়ে থাকি, ওয়ালের থিকনেস নেই আর ভলিউম নেই। এই যে ইউরিনারি ব্লাডারের ওয়াল, আমরা এন্টেরিয়র ওয়াল থেকে হচ্ছে থিকনেসটা নেওয়ার চেষ্টা করব। পোস্টেরিয়র ওয়ালের পিছনে হচ্ছে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট থাকে। আপনি ট্রান্সভার্স ভিউতে এখানে এন্টেরিয়র ওয়াল মাপতে পারেন, অথবা লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি হচ্ছে এরকম এন্টেরিয়র ওয়ালটা মেপে দেখতে পারেন। এই জাস্ট শুধু থিকনেসটুকু আমরা মেজার করব, এবং এটা হচ্ছে গিয়ে এই থিকনেসটা হচ্ছে 4 মিলিমিটার পর্যন্ত নর্মাল। ডিস্টেন্ডেড ব্লাডারে 4 মিলিমিটার, জাস্ট এই থিকনেসটুকু আমরা মেজার করব। এটা হচ্ছে ডিস্টেন্ডেড ব্লাডারে 4 মিলিমিটার পর্যন্ত নর্মাল, আর পার্শিয়ালি ফিল ব্লাডার অথবা আফটার ভয়েডিং হচ্ছে 8 মিলিমিটার পর্যন্ত নর্মাল। তবে আমরা সাধারণত ডিস্টেন্ডেড ব্লাডারেই হচ্ছে থিকনেসটা মেপে থাকি। এখন আসি ভলিউমের কথা, যে আমরা ভলিউম মেজার করব, লুমেনের ভলিউম মেজার করব। কেন করব? অনেক সময় দেখবেন যে প্রেসক্রিপশনে লেখা থাকে যে আল্ট্রাসোনোগ্রাম অফ কিউবি প্লাস এমসিসি প্লাস পিভিআর, অথবা আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন প্লাস পিভিআর, এই ধরনের কথাবার্তা লেখা থাকে। এমসিসি হচ্ছে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি। আপনার পেশেন্ট তার ইউরিনারি ব্লাডারে কতখানি ইউরিন ধরে রাখতে পারে তার পরিমাণ জানতে চাওয়া হচ্ছে। পিভিআর হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ। পেশেন্ট ইউরিন পাস করে ফেলার পরে তার ব্লাডারে ইউরিন রয়ে যাচ্ছে কিনা, যদি ইউরিন থাকে সেই ক্ষেত্রে এটার পরিমাণ কত। এখন ইউরিন তো আপনি ওজন করে দিতে পারছেন না, কিন্তু আপনি জানেন যে এটা একটা তরল পদার্থ, এটা যে জায়গাটুকু দখল করবে ওই জায়গার ভলিউম যদি আপনি বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউরিনের পরিমাণ বের করে ফেলতে পারছেন। এই জন্য আমরা ইউরিনারি ব্লাডারের লুমেনের ভলিউমটা মেজার করি। যেহেতু এটা লুমেনের মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্ট আমাদের ইনার টু ইনার নিতে হবে। তো ভলিউম বের করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমরা ইয়ে করব, মেশিনে ভলিউমের অপশন থাকে, সেখানে যদি আমরা প্রেস করি, ওই বাটনে প্রেস করি, মেশিন আপনার কাছে 3টা মেজারমেন্ট জানতে চাইবে। ওই 3টা মেজারমেন্ট যদি আপনি মেপে দিয়ে দেন, মেশিন আপনাকে অটো ভলিউমটা জানিয়ে দিবে। অনেক সময় এরকম হয় যে কিছু কিছু মেশিনে ভলিউমের অপশনটা খুঁজে পাচ্ছি না, অথবা মেশিনে ভলিউমের অপশন নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওই 3টা মেজারমেন্টই মাপবো। মেপে তারপরে আমরা হচ্ছে আমাদের মোবাইলের যে ক্যালকুলেটর আছে সেটাতে একটা সূত্র অনুযায়ী ক্যালকুলেট করে দেব। এখন এই যে আপনি মেজারমেন্ট 3টা মাপলেন, আপনাকে কোনো কোনো মেশিনে মেজারমেন্ট 3টা সেন্টিমিটারে শো করবে, কোনো কোনো মেশিনে মিলিমিটারে শো করবে। যদি সেন্টিমিটারে শো করে তাহলে আপনাকে কিছু করার দরকার নেই, কিন্তু যদি মিলিমিটারে শো করে সেক্ষেত্রে 3টা মেজারমেন্টকে আগে আপনার সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। এরপর একটাকে যদি আপনি D1, একটাকে D2, একটাকে D3 ধরেন, তাহলে ভলিউমের সূত্র হবে D1 ইন্টু D2 ইন্টু D3 ইন্টু 0.52। 0.52 দিয়ে আমরা হচ্ছে এটাকে গুণ করবো। হ্যাঁ, D1 ইন্টু D2 ইন্টু D3 ইন্টু 0.52, যে রেজাল্টটা বের হবে সেটাই হবে ভলিউম। হ্যাঁ, এবং এই D1 D2 D3 আপনাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, যে ভলিউম বের হচ্ছে সেটার একক আমরা সিসি অথবা এমএল লিখবো। যদি ফ্লুইড হয় সাধারণত আমরা এমএল লিখি, যদি সলিড কিছু হয় তাহলে আমরা সিসি লিখি। যে কোনো কিছুর ভলিউম আপনি এই পদ্ধতিতে বের করতে পারেন। এবং ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে ভলিউম নিতে গেলে প্রত্যেকটা মেজারমেন্ট আমি আগেই বলেছি ইনার টু ইনার নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন 3টা ডায়ামিটার আমরা মেজার করব। তো এটারও হচ্ছে 3টা পদ্ধতির কথা আমি বলবো। হলো এই 3টার যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। প্রথমে আমরা স্ক্রিনটাকে দুভাগে ভাগ করে নিব, ডুয়াল অপশনে গিয়ে
আমাদের মেশিনে সেই সুবিধা রয়েছে। একদিকে আমরা ইউরিনারি ব্লাডারের একটা ট্রান্সভার্স ভিউ নিব, আরেকদিকে একটা লঙ্গিটিউডিনাল ভিউ নিব। লঙ্গিটিউডিনাল ভিউতে আমরা সর্বোচ্চ মেজারমেন্টটা নিব, একদম কোনাকুনি ভাবে আমরা হচ্ছে লেংথটা নিব ইনার টু ইনার। ট্রান্সভার্স ভিউতে আমরা ট্রান্সভার্সলি চড়া জায়গাটা চুজ করে হচ্ছে হরাইজন্টাল একটা ইনার টু ইনার মার্ক দিব, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এবং তার পারপেন্ডিকুলারি ইন্টেরিয়র ওয়ালের ইনার থেকে পোস্টেরিয়র ওয়ালের ইনার পর্যন্ত একটা মাপ দিব, এটা হচ্ছে এপি ডায়ামিটার। তাহলে আমরা পেয়ে গেলাম লেংথ, ট্রান্সভার্স ডায়ামিটার আর এপি ডায়ামিটার। এই তিনটা যদি সেন্টিমিটারে শো করে তাহলে কিছু করার দরকার নেই, যদি মিলিমিটারে শো করে আগে সেন্টিমিটারে কনভার্ট করে নিব, নিয়ে তারপর ভলিউমের সূত্রে চলে যাব। আর যদি মেশিনে ভলিউমের অপশন থাকে তাহলে কিছুই করতে হবে না, ভলিউমের অপশনে চাপ দিবেন, এই তিনটা মাপ দিয়ে দিবেন, মেশিন আপনাকে অটো ভলিউমটা জানিয়ে দিবে, সেই সফটওয়্যারটা সেট করা আছে। তাহলে এই পদ্ধতিতে দেখা যাচ্ছে যে লঙ্গিটিউডিনাল ভিউতে আমরা একটা মেজারমেন্ট নিচ্ছি, ট্রান্সভার্স ভিউতে আমরা দুটো মেজারমেন্ট নিচ্ছি। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমরা হলো একদিকে একটা ট্রান্সভার্স ভিউ নিব, আরেকদিকে লঙ্গিটিউডিনাল ভিউ নিব। লঙ্গিটিউডিনাল ভিউতে আমরা দুটো মেজারমেন্ট নিব, লেংথ নিব, তার পারপেন্ডিকুলারি ইন্টেরিয়র ওয়ালের ইনার থেকে পোস্টেরিয়র ওয়ালের ইনার পর্যন্ত এপি ডায়ামিটার নিব। আর ট্রান্সভার্স ডায়ামিটারে একটা মেজারমেন্ট নিব, হরাইজন্টালি চড়া জায়গা চুজ করে ইনার টু ইনার আমরা একটা মেজারমেন্ট নিব, এটা ট্রান্সভার্স ডায়ামিটার। এই তিনটা দিয়ে আমরা ভলিউম বের করব। এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আমরা একটাই ছবি নিব, ট্রান্সভার্স ভিউ। সেখানে আমরা এরকম একটা ট্রান্সভার্স ডায়ামিটার নিব, তার পারপেন্ডিকুলারি এপি ডায়ামিটার নিব, এবং কোনাকুনি আমরা আরেকটা হচ্ছে মেজারমেন্ট নিব। এই তিনটা দিয়ে আমরা ভলিউম বের করব। তিনটা পদ্ধতি ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড। তিনটা রেজাল্টও প্রায় কাছাকাছি আসে। আপনি হচ্ছে যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন, কিন্তু যেটাই করেন সবসময় যে কোনো একটা, এক পেশেন্টের ক্ষেত্রে একভাবে করলাম, আরেক পেশেন্টের ক্ষেত্রে আরেকভাবে করলাম, সেটা করবেন না। সবসময় যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করবেন। এখন আমাকে যদি প্রশ্ন করেন যে ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের দেশে সব জায়গায় সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি কোনটা, সবাই কোনটা বেশি ফলো করে, তাহলে আমি বলবো স্ক্রিনে যে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে লঙ্গিটিউডিনাল ভিউতে একটা মেজারমেন্ট, ট্রান্সভার্স ভিউতে দুটো মেজারমেন্ট, এটাই সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয়। ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটির কথা আমি বলেছি যে এমসিসি, এটা আপনার পেশেন্ট হচ্ছে সর্বোচ্চ কতখানি ইউরিনের প্রেসার ধরে রাখতে পারছে, অপটিমাম না কিন্তু সর্বোচ্চ। এখন কিছু কিছু পেশেন্ট আছে খুব তাড়াহুড়ো করে আসে, হয়তো তার কোনো একটা কাজ ফেলে এসেছে, অফিস থেকে ছুটি নিয়ে এসছে, বাচ্চা স্কুল থেকে আনতে হবে, তারপরে চুলায় রান্না চড়িয়ে এসছে। এইসব পেশেন্টের ক্ষেত্রে, এক মিনিট, আচ্ছা, এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে, অল্প একটু পানি খেয়ে অল্প একটু চাপ করে বলে এটাই আমার সর্বোচ্চ চাপ। এক্ষেত্রে কিন্তু আপনার রিপোর্টটা ভুল হয়ে যাবে। তাহলে যে কাজটা করতে হবে, আপনার পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে আপনার টেস্ট আর অন্যদের টেস্ট একই না, আপনাকে একটা স্পেশাল টেস্ট দেওয়া হয়েছে, আপনার মূত্রথলির সর্বোচ্চ ক্ষমতা দেখতে বলেছে। এখন আমি যে রিপোর্টটা দিব সেটার উপরে আপনার ডায়াগনোসিস, আপনার মেডিসিনের ডোজ ডিপেন্ড করবে। এটা যদি ভুল হয় আপনারই হচ্ছে ক্ষতি হবে। এটা যদি আপনি পেশেন্টকে সুন্দর করে কাউন্সেলিং করতে পারেন তাহলে দেখবেন যে সে সত্যি সত্যি সর্বোচ্চ চাপ নিয়ে আপনার কাছে এসছে। তারপর আপনি ভলিউমটা ইনার টু ইনার মেজার করে ফেললেন, ওটাই হবে এমসিসি। এবার আসি পিভিআর। সবকিছু দেখা শেষ হয়ে গেলে পেশেন্টকে আপনি বলবেন যে ইউরিন এবার পাস করে আসতে বলবেন, যে সবটুকু ইউরিন যেন পাস করে আসে। সাধারণত আমরা 2 বার হচ্ছে ইউরিন পাস করাই পেশেন্টকে, অনেক সময় 3 বারও দরকার পড়ে পাস করানো। এরপরে সবটুকু ইউরিন পাস করে আসলে পরে আপনি এখন হচ্ছে ইয়ে করবেন, মেজারমেন্ট করবেন ভলিউম। প্রথমে পেশেন্ট সবটুকু ইউরিন পাস করার পর দেখা গেল যে আপনি ইউরিনারি ব্লাডার খুঁজেই পাচ্ছেন না, তার মানে পেশেন্ট হচ্ছে সবটুকু ইউরিন পাস করে দিয়েছে, এক ফোঁটা ইউরিনও তার ইউরিনারি ব্লাডারের মধ্যে নেই, ইউরিনারি ব্লাডার চুপসে গিয়েছে। আমরা তো ইউরিনারি ব্লাডার একটা চারকোনা কালো বক্স খুঁজতে থাকি, হ্যাঁ, ট্রান্সভার্স ভিউতে। তো যেহেতু সবটুকু ইউরিন বের হয়ে গিয়েছে, আপনি আর ইউরিনারি ব্লাডার এর জন্য ওয়াল একসাথে লেগে আছে, বাউল থেকে আপনি ইউরিনারি ব্লাডারকে আলাদা করতে পারছেন না। এর মানে হচ্ছে যে তার কোনো রকম হচ্ছে পোস্টভাইরাল রেসিডিউ নেই, অবশিষ্ট নেই। তো এই ক্ষেত্রে আমরা 0 না লিখে আমরা লিখি পিভিআর ইজ অ্যাবাউট নীল। আচ্ছা, এবং এই ইউরিনারি ব্লাডার যে খুঁজে পাচ্ছেন না ওই অবস্থারই একটা ছবি
আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে আপনি দেখলেন যে না পেশেন্ট টেস্টে একটু ইউরিন তার ব্লাডারে রয়েছে, কিন্তু ব্লাডারটা কেমন আঁকা বাঁকা দেখা যাচ্ছে, অল্প একটু ফিল্ড, অপটিমাম না। তো সেই ক্ষেত্রে ওভাবেই আপনি ইউরিনারি ব্লাডারের হচ্ছে ভলিউম বের করবেন, এবং এটা রেজাল্টটা 30 ml পর্যন্ত নর্মাল বলা হতো আগে, এখন বলা হচ্ছে 50 ml পর্যন্ত নর্মাল, এর বেশি গেলে সিগনিফিকেন্ট। আরেকটা পদ্ধতি আছে, এমসিসি 10% পর্যন্ত পিভিআর নর্মাল, এর বেশি গেলে সিগনিফিকেন্ট। তো এইভাবে আমরা হচ্ছে পিভিআরটা মেজার করবো। আচ্ছা, এখন আসি রিপোর্টিং এর ক্ষেত্রে। আপনি হয়তো নর্মাল পেয়েছেন, নর্মাল স্টাডি দিতে চাচ্ছেন, ইউরিনারি ব্লাডারের ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন? এটা বিভিন্ন সেন্টারে ফরম্যাট করা থাকে, আপনার পছন্দ অনুযায়ী লিখতে পারেন, কিন্তু খেয়াল করবেন যে 4টা বিষয়, 4টা পয়েন্ট আপনাকে হচ্ছে উল্লেখ করতে হবে। এক কথা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে ব্লাডারটা ওয়েল ফিল্ড কিনা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওয়াল থিকনেস নর্মাল লিমিটের মধ্যে আছে কিনা, হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে লুমেনটা ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো ফোকাল লেশন এর মধ্যে দেখতে পাচ্ছেন কিনা। এই 4টা পয়েন্ট অবশ্যই আপনাকে হাইলাইট করতে হবে। রেকর্ডেড ক্লাস থেকে যাবে, তখন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, সাথে যদি এমসিসি চাই, পিভিআর চাই, সেটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে ইউরিনারি ব্লাডারের আলট্রাসোনোগ্রাফির ইন্ডিকেশন কি কি হতে পারে। হ্যাঁ, এটা তো অলরেডি একবার আমি বলেছি ইন্ডিকেশন গুলো। আমরা ইন্ডিকেশন চলে যাই, শুরুতে একবার ইন্ডিকেশন বলেছি। ইউরিনারি ব্লাডারের ভলিউম নেওয়ার জন্য এটাও বলেছি যে আমরা 3টা ডায়ামিটার নেব সেন্টিমিটারে, এবং এটাকে 0.52 দিয়ে, সবগুলা কিন্তু গুণ, মাঝখানে আবার যোগ চিহ্ন বসানো যাবে না, গুণ করব, যে রেজাল্টটা আসবে সেটাই হবে ইউরিনারি ব্লাডারের ভলিউম। আচ্ছা, লুমেনের ভলিউম। এবার আমরা ইউরিনারি ব্লাডারের প্যাথোলজি নিয়ে ডিসকাস করব। এখানে ইনফ্লামেশন হতে পারে, ডাইভার্টিকুলাম হতে পারে, স্টোন হতে পারে, টিউমার হতে পারে, একটা একটা করে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা আসি যে ইউরিনারি ব্লাডার আমরা কিভাবে হচ্ছে ইভালুয়েট করব। তো হয় আপনি ভিতর থেকে বাহিরের দিকে যাবেন, অথবা বাহির থেকে ভিতরের দিকে যাবেন। ধরি আমরা যে প্রথমে আমরা ওয়ালটা খেয়াল করলাম যে ওয়ালের থিকনেস সব জায়গায় ঠিক আছে কিনা, ওয়াল হচ্ছে ঠিক কিনা, বা ফোকাল একটা নির্দিষ্ট জায়গায় ঠিক কিনা, এটা খেয়াল করতে হবে। এবং ওয়ালের ভেতরটা রেগুলার নাকি ইরেগুলার, এই জিনিসটাও আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে খেয়াল করতে হবে যে কোথাও কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, হ্যাঁ, এবং এরপর আমরা লুমেনের ভেতরটা খেয়াল করব যে লুমেনের ভেতরটা কুচকুচে কালো, নাকি এর মধ্যে ডেবরি দেখা যাচ্ছে, বা কোনো হচ্ছে সিস্টিক লেশন লুমেনের ভিতরের দিকে বা বাহিরের দিকে কোনো সিস্টিক লেশন দেখা যাচ্ছে কিনা, কোনো মাসলাইক স্ট্রাকচার অথবা কোনো স্টোন জাতীয় কিছু লুমেনের ভেতরে দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা গল ব্লাডার ক্লাসের সাথে বেশ মিল পাবেন। প্রথমে আসি যে ইউরিনারি ব্লাডারের ওয়াল আপনি ঠিক পাচ্ছেন, এটা দুরকম হতে পারে, জেনারেলাইজ থিকেনিং আর লোকালাইজ থিকেনিং। জেনারেলাইজ থিকেনিং মানে হচ্ছে যে সব জায়গায় ইউরিনারি ব্লাডারের ওয়ালটা, পুরোটা ওয়াল জুড়েই বেশ হচ্ছে ঠিক, আপনি মেপে দেখলেন যে নর্মাল রেঞ্জের থেকে 4 মিলিমিটার থেকে বেশি আছে। তো জেনারেলাইজ থিকেনিং কি কি ক্ষেত্রে হতে পারে? কোনো কারণে যদি ইউটেরাস এনলার্জ হয়ে যায়, বা প্রোস্টেট এনলার্জ হয়ে যায়, ইউটেরাস বাল্কি হয়ে যায়, বা প্রোস্টেট এনলার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা জানি যে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়, হয়ে ইউরিনারি ব্লাডারের ওয়াল জেনারেলাইজ থিকেন্ড হতে পারে। এছাড়া ইউরিনারি ব্লাডারে অনেক সময় ডাইভার্টিকুলাম হয়। ডাইভার্টিকুলাম হচ্ছে ইউরিনারি ব্লাডারের বাহিরের দিকে একটা পকেটের মতো বা একটা আউট পাউচিং এর মতো একটা সিস্টিক লেশন, যার একটা ন্যারো নেক থাকে, এই নেকের মাধ্যমে সে মেইন লুমেনের সাথে কমিউনিকেট করে, যার দরুন মেইন লুমেন থেকে ইউরিন এসে এই পকেটে জমা হয়, যার দরুন এই পকেটটাকেও হচ্ছে অ্যানিকুইক দেখা যায়। এটাকে বলা হয় ডাইভার্টিকুলাম। সিঙ্গেল হলে ডাইভার্টিকুলাম, মাল্টিপল হলে ডাইভার্টিকুলাই। হ্যাঁ, তো আমরা ইউরিনারি ব্লাডারের লুমেনের ভেতরটা যেমন চেক করব কোনো ডেবরি বা কোনো প্যাথোলজি আছে কিনা, ঠিক তেমনি আমরা ডাইভার্টিকুলামের ভেতরটাও চেক করব যে এর মধ্যে কিছু আছে কিনা। কারণ ইউরিনারি ব্লাডারের লুমেনে যা থাকবে এটা কিন্তু এই ন্যারো নেক দিয়ে ডাইভার্টিকুলামে এসে ট্র্যাপড আউট হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে ডেবরি জমা হতে পারে, ব্লাড ক্লট জমা হতে পারে, স্টোন এসে ট্র্যাপড আউট হতে পারে। এই জন্য এই ডাইভার্টিকুলাম যদি থাকে, এই পকেটটা আমরা খুব ভালো করে চেক করে দিব। আচ্ছা, এই ডাইভার্টিকুলামের জন্য হচ্ছে দেখা যায় যে অনেক সময় জেনারেলাইজ থিকেনিং অফ দা
ইউরিনারি ব্লাডার, অনেক সময় এরকম নিউমেরাস ডাইভার্টিকুলাম থাকে, হ্যাঁ, ছোট ছোট অনেক সময় ডাইভার্টিকুলাম থাকে যেগুলোকে জুম করলে এরকম বাটল নেকের মতো একটা দেখা যায়। তো এগুলো হচ্ছে ডাইভার্টিকুলাম মাল্টিপল, যেহেতু ডাইভার্টিকুলাই, হ্যাঁ। তো এই ডাইভার্টিকুলামের জন্য ইউরিনারি ব্লাডারের ওয়াল জেনারেলাইজ থিকেনিং হয়ে যায়। তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবার আসি ইউরেটারোসিল। ইউরেটারোসিল, ডাইভার্টিকুলাম যেমন ইউরিনারি ব্লাডারের বাহিরের দিকে একটা সিস্টিক লেশন, ইউরেটারোসিল হচ্ছে ইউরিনারি ব্লাডারের ভেতরের দিকে একটা সিস্টিক লেশন। এখন সিস্টো অ্যানিকুইক, লুমেনা অ্যানিকুইক, তাহলে সিস্টটাকে আপনি আলাদাভাবে কিভাবে চিনবেন? এই যে সিস্টের একটা হাইপারিকুইক আউটলাইন আছে, এটা দিয়ে আপনি সিস্টটাকে চিনবেন। এই সিস্ট হচ্ছে শুধুমাত্র ভেসিকো ইউরেটারিক জাংশন বরাবর থাকে। তাহলে আমি যে বলেছিলাম যে বেসিক ইউরেটারিক জাংশন চেনা আমাদের জন্য খুবই জরুরি, এ কারণেই বলেছিলাম আরো প্যাথোলজি আছে এখানে, আমরা পড়বো স্টেপ বাই স্টেপ। তো বেসিক ইউরেটারিক জাংশন আমরা জানি যে ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়াল বরাবর থাকে, তাহলে এই ইউরেটারোসিল আমরা ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়ালের যে কোনো দুই কর্নারে এক ইউনিল্যাটারালও পেতে পারি, বাইল্যাটারালও পেতে পারি। হ্যাঁ, এটা দুই রকমের হয়, অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। অলরেডি হয়তো আপনাদের মাথায় এসেছে যে বেসিক ইউরেটারিক জাংশন বরাবর যদি একটা সিস্ট থাকে, তাহলে ইউরিন কিভাবে প্রবেশ করবে ইউরিনারি ব্লাডার? অনেক সময় দেখা যায় যে এই সিস্টটা হচ্ছে একটু পার্শিয়ালি থাকে, একটু একটু করে ইউরিন ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে, যার দরুন কোনো অবস্ট্রাকশন হয় না। এটাকে বলা হয় নন অবস্ট্রাকটিভ ইউরেটারোসিল। এবং নন অবস্ট্রাকটিভ ইউরেটারোসিলে কোনো হাইড্রো ইউরেটার দেখা যায় না। তো আমরা এটা দেখতে পাচ্ছি নন অবস্ট্রাকটিভ। এখানে দেখেন একটা ইউরেটারোসিল দেখা যাচ্ছে, এবং এই যে এটাকে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে যদি ডপলার না থাকে, ছবিটাকে যদি জুম করেন, তাহলে ইউরিন যে ইউরিনারি ব্লাডারে প্রবেশ করছে এটা একটু পরপর হাইপারিকুইক ফ্লো এর মতো দেখা যায়, এটা এরকম দেখা যাবে। ফ্লো দুটো যে সেন্টার থেকে উঠছে, এ দুটাই হচ্ছে বেসিকো ইউরেটারিক জাংশন। এই বেসিকো ইউরেটারিক জাংশন বরাবর আমরা একটা হচ্ছে সিস্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাইট সাইডে একটা ইউরেটারোসিল। যেহেতু জেড দেখা যাচ্ছে, তার মানে ইউরিন প্রবেশ করছে, কোনো অবস্ট্রাকশন নেই, এটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ ইউরেটারোসিল। এরকম অনেক সময় ইউরেটারোসিল বেশ বড় হয়ে যায়। তো অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ এটা দেখতে হবে, দেখে সেই অনুযায়ী যদি আপনি ইউরেটার ডাইলেটেড পান, অনেক সময় দেখা যায় যে অবস্ট্রাকশন হয়ে ইউরিনের ব্যাক ফ্লো হয়, ইউরেটার ডাইলেটেড হয়ে যায়, কিডনির পিসি সিস্টেম ডাইলেটেড হয়ে যায়, হাইড্রো ইউরেটার, হাইড্রোনেফ্রোসিস এগুলা ডেভেলপ করে। ওরকম যদি পান তাহলে ওটাকে বলতে হবে অবস্ট্রাকটিভ টাইপ অফ ইউরেটারোসিল। তো এই ইউরেটারোসিলের কারণেও কিন্তু ইউরিনারি ব্লাডার জেনারেলাইজ থিকেন হয়ে যায়। আচ্ছা, এখন আসি, সবচেয়ে কমন কজ হচ্ছে সিস্টাইটিস। সিস্টাইটিসের জন্য কিন্তু জেনারেলাইজ থিকেনিং অফ দা ইউরিনারি ব্লাডার হয়। তো সিস্টাইটিস আমরা যখনই বলবো, শুধু ইউরিনারি ব্লাডার জেনারেলাইজ থিকেন্ড হবে না, ব্লাডারটা ইরেগুলার হবে, এবং অ্যাডিশনাল ফিচার হিসাবে ইউরিনারি ডেব্রি থাকতে পারে। হ্যাঁ, তো লুমেনের ভেতরে ডেব্রি গুলা হাইপারিকুইক ডট ডট দেখা যায়, কিছুক্ষণ পেশেন্ট শুয়ে থাকলে দেখা যায় ডেব্রি গুলা তলানি আকারে নিচে জমা হয়েছে। ডেব্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইউরিনারি ব্লাডার অবশ্যই থিকেন্ড এবং ইরেগুলার থাকবে। ইউরিনারি ব্লাডার শুধু থিকেন্ড থাকলে সিস্টাইটিস বলা যাবে না, শুধু ইরেগুলার থাকলে বলা যাবে না। থিকেন্ড এবং ইরেগুলার এই দুটো যখন একসাথে উপস্থিত থাকবে, তারপরে আমরা এটাকে সিস্টাইটিস বলতে পারবো। এতক্ষণ আমরা ইউরিনারি ব্লাডারের ছবি দেখেছি, এখন দেখেন ব্লাডারটা বেশ ওয়াল মোটা ঠিক দেখা যাচ্ছে, ইরেগুলার দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে সিস্টাইটিস। এই পেশেন্টটা হচ্ছে একটা 12 ইয়ার্স ওল্ড চাইল্ড ছিল, তার সিস্টোসোমিয়াসিস হয়েছিল। তাহলে সিস্টাইটিসের একটা কজ আমরা দেখতে পেলাম সিস্টোসোমিয়াসিস। সিস্টোসোমিয়াসিসের জন্য হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে সিস্টাইটিস হতে পারে, আমরা একটু পরে সেটা নিয়ে জানবো। আচ্ছা, এখানে এই সিস্টাইটিসের পাশাপাশি নিচে একটা চোখের মতো দেখা যাচ্ছে, অনেক সময় দুই পাশে দুইটা দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সভার্স ভিউতে ডাইলেটেড ইউরেটার, এরকম গোলগাল দেখা যাবে। যদি আপনি লঙ্গিটিউডিনাল ভিউতে দেখেন, দেখবেন এটা একটা টিউবুলার স্ট্রাকচারের মতো হচ্ছে দেখা যাচ্ছে, এর ওয়ালটাও কিন্তু বেশ ঠিক। দ্যাট মিনস আমরা এখানে সিস্টাইটিসের পাশাপাশি হাইড্রো ইউরেটার পাচ্ছি। এরকম যদি পান, সাথে সাথে কিডনি চেক করে যে হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, অ্যাকিউট রেনাল প্যারেনকাইমার কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা,
ইউরিনারি ব্লাডার জেনারেলাইজ থিকেন্ডের আরেকটা কজ হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। হ্যাঁ, নিউরোজেনিক ব্লাডার কাদের হয়? যদি স্পাইনাল কর্ডে যদি কোনো ড্যামেজের হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে। কাজে এই পেশেন্ট আপনাকে একটা ট্রমার হিস্ট্রি দিবে, একটা সার্জারির হিস্ট্রি দিবে, অথবা একটা স্ট্রোকের হিস্ট্রি দিবে। পেশেন্টের হিস্ট্রি ভালোভাবে নিতে হবে। তো নিউরোজেনিক ব্লাডার দুই রকমের হয়। আমরা জানি যে এই যে স্পাইনাল কর্ডের লেশন দুই রকম, আপার মোটর নিউরন লেশন আর লোয়ার মোটর নিউরন লেশন। প্রথমে আসি লোয়ার মোটর নিউরন লেশন। এই আগে বলি নিউরোজেনিক ব্লাডারের পেশেন্ট গুলো, একবার বলেছি আবার বলি, নিউরোজেনিক ব্লাডারের পেশেন্ট গুলো কিন্তু আপনাকে একটা পজিটিভ হিস্ট্রি দিবে। স্ট্রোকের হিস্ট্রি আছে, স্পাইনাল কর্ডে কোনো ম্যাস আছে, কোনো একটা সার্জারির হিস্ট্রি আছে, ট্রমার হিস্ট্রি আছে, এই ধরনের একটা পজিটিভ হিস্ট্রি আপনাকে দিবে। আপনি দেখতে বসলেন, দেখলেন যে বিশাল একটা ইউরিনারি ব্লাডার একদম ডিস্টেন্ডেড হয়ে আছে, এবং এই পেশেন্ট গুলা ইউরিনারি রিটেনশন নিয়ে আছে, প্রস্রাব করতে পারে না। আপনি এমসিসি নিলেন, ইউরিন পাস করতে পাঠালেন, ইউরিন পাস করে এসে আবার পিভিআর নিলেন, দেখবেন যে এমসিসি এবং পিভিআর প্রায় সমান। হ্যাঁ, এবং হচ্ছে এমসিসি নর্মাল রেঞ্জের থেকে 120% বেশি, অনেক বেশি এমসিসি নর্মাল রেঞ্জের থেকে। হ্যাঁ, এমসিসি নর্মাল রেঞ্জ হচ্ছে 500 থেকে 1000 ml, এর দেখবেন যে অনেক আরো বেশি এমসিসি আপনি পাচ্ছেন। তো এবং সে ইউরিন পাস করতে পারে না, এমসিসি এবং প্রিভিয়ার প্রায় সেম। এদেরকে এই ক্ষেত্রে যেটা হয় লোয়ার মোটর নিউরন লেশনে, যে ডেট্রুসন মাসেল অ্যারিফ্লেক্সিয়া হয়। ডেট্রুসন মাসেল হচ্ছে হলো রিল্যাক্স করে যায়, এই ডেট্রুসন মাসেল আর কন্ট্রাক্ট করতে পারে না। হ্যাঁ, যার জন্য আপনি একটা লার্জ ভলিউম অফ ব্লাডার নিয়ে পেশেন্ট আসে। এই পেশেন্ট গুলোকে ক্যাথেটারাইজ করতে হয়, নিজে নিজে প্রস্রাব করতে পারে না। ক্যাথেটারাইজ করার পর দেখা গেল জেনারেলাইজড থিকেনিং অফ দা ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ক্যাথেটারের বেলুন। আচ্ছা, এবার আসি আপার মোটর নিউরন লেশন। আপার মোটর নিউরন লেশনে উল্টা ঘটনাটা ঘটে, ডেট্রুসন মাসেল কন্ট্রাক্ট করে থাকে, এটা রিল্যাক্স করতে পারে না, যার জন্য যতই পানি খাওয়ান এই পেশেন্টের ব্লাডার আর ফুলে না। হ্যাঁ, এর এমসিসি এরা 300 ml এর বেশি এমসিসি করতে পারে না, যেখানে নর্মাল রেঞ্জ হচ্ছে 500 থেকে 1000, সেখানে তারা 300 ml এর বেশি এমসিসি করতে পারে না, এবং প্রস্রাব ঝরে, এই ধরনের একটা কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসে। আপনি দেখলেন যে এই জেনারেলাইজড থিকেনিং অফ দা ইউরিনারি ব্লাডার ওয়াল। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে জেনারেলাইজড থিকেনিং অফ দা ইউরিনারি ব্লাডার ওয়াল পেয়েছি, এটাকে একটু গুছিয়ে ফেলি পড়াটাকে। সেটা হচ্ছে যে আমরা কখন কখন পেয়েছি। এক হচ্ছে ইউটেরাস যদি বাল্কি হয়ে যায়, প্রোস্টেট যদি এনলার্জ হয়ে যায়, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে হতে পারে। 2 নাম্বার আমরা জেনেছি ডাইভার্টিকুলামের কারণে হতে পারে, ইউরেটারোসিলের কারণে হতে পারে। 4 নাম্বার আমরা জানলাম যে সিস্টাইটিসের জন্য হতে পারে। এখন আমরা জানলাম নিউরোজেনিক ব্লাডারের জন্য হতে পারে, আপার মোটর নিউরন লেশন বা লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেলাইজড থিকেনিং অফ দা ইউরিনারি ব্লাডার ওয়াল। এরপরে আসি লোকালাইজড থিকেনিং। লোকালাইজড থিকেনিং ডায়াগনোসিস করার আগে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে পেশেন্ট যথেষ্ট পানি খেয়েছে কিনা। হ্যাঁ, ব্লাডার হচ্ছে অপটিমালি ফুল আছে কিনা। আপনার পেশেন্ট অল্প একটু পানি খেয়ে এরকম একটা আঁকা বাঁকা ব্লাডার নিয়ে আসলো, এখানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে লোকালাইজড থিকেনিং। একই পেশেন্টকে আপনি বুঝিয়ে শুনিয়ে কাউন্সিলিং করে পানি খাওয়ালেন, দেখেন ব্লাডার খুব সুন্দর ভরে গিয়েছে এবং ওয়ালে কোথাও কোনো প্যাথোলজি নেই। এটাকে যদি আপনি লোকালাইজড থিকেনিং বলে ছেড়ে দিতেন তাহলে কিন্তু ভুল হয়ে যেত। কাজেই পেশেন্টের ব্লাডার ফুল করাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, কি কি কারণে লোকালাইজড থিকেনিং হতে পারে? এক তো হচ্ছে সে পানি কম খেয়েছে, এটার জন্য হতে পারে। আর প্যাথোলজির মধ্যে আছে যে টিউমার হতে পারে, হ্যাঁ, পলিপ হতে পারে, তারপরে সিস্টোসোমিয়াসিস বা টিউবারকুলোসিসের জন্য সিস্টাইটিস যদি হয়, ছোট ছোট প্লাগের মতো জমে। তারপরে ব্লাড ক্লটের কারণে কোন একটা ট্রমা হয়েছে, পেশেন্টের ব্লাড ক্লট হয়েছে, হেমাটোমা হয়েছে, এইসব কারণে হচ্ছে পলিপ হয়েছে, এসব কারণে পেশেন্টের লোকালাইজড থিকেনিং হতে পারে। এখন একটা একটা করে আমরা ডিসকাস করব। প্রথমে আসি লোকালাইজ পলিপ। হ্যাঁ, আপনি ইউরিনারি ব্লাডারের ওয়াল চেক করছেন, এক জায়গায় আপনার লোকালাইজড থিকেনিং বলে মনে হচ্ছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক। 3 নাম্বার পয়েন্ট, আপনি হচ্ছে দেখলেন যে একটা কেমন একটা গ্রোথের মতো দেখা যাচ্ছে, যেটা ওয়াল থেকে ভিতরের দিকে আছে এবং এটা হাইপারিকুইক। তারপরে মেজারমেন্ট নিলেন, দেখলেন যে লেস দ্যান 10 মিলিমিটার। আউটলাইনটা দেখেন, আউটলাইনটা হচ্ছে রেগুলার। হ্যাঁ, যদি জুম করে দেখেন বা এমনি দেখেন, দেখবেন যে আউটলাইনটা রেগুলার। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এর একটা পেডিকল থাকতে পারে। হ্যাঁ, একটা অনেক সময় একটা ডাটের মতো থাকে, অনেক সময় সেসাইল হয়, ডাটের মতো থাকে না, জাস্ট ইউরিনারি ব্লাডারের ওয়ালের উপরে এরকম বসানো থাকে।
এবং আপনি যদি পেশেন্টের পোস্টার চেঞ্জ করেন, দেখবেন যে এটা নন মোবাইল, ওখান থেকেই ঝুলে আছে। এবং এটা যদিও হাইপারিকুইক, এর কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো নেই। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি এখানে যদি ডপলার দেন, তাহলে দেখবেন যে এখানে ভাস্কুলারিটির ভিতরে লাল নীল কালার হচ্ছে। হ্যাঁ, চিকন একটা ভেসেলকে সাপ্লাই দেয়, একদম চিকন, জুম করে নিয়ে ডপলার দিলে চিকন একটা ভেসেল দেখা যায়, অনেক সময় দেখা কঠিন হয়ে পড়ে। এই হচ্ছে পলিপ। এখন ছবি দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পলিপ। আচ্ছা, এরপরে আসি ব্লাড ক্লট। পলিপের পেশেন্ট অ্যাসিমটোমেটিক ছিল। ব্লাড ক্লটের পেশেন্ট, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্লাড ক্লটের পেশেন্ট আপনাকে একটা ট্রমার হিস্ট্রি অথবা একটা সার্জারির হিস্ট্রি দেবে। ইউরিনারি ব্লাডারের ভেতরে এমনি এমনি ব্লাড ক্লট হবে না, হ্যাঁ, যেটাকে আমরা হেমাটোমা বলছি। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি দেখতে যাচ্ছেন, দেখলেন একটা লোকালাইজ থিকেনিং এর মতো মনে হচ্ছে। 3 নাম্বার পয়েন্ট, আপনি এবার এর ইকোজেনিসিটি যদি খেয়াল করেন, ব্লাড ক্লট কিন্তু সময়ের সাথে সাথে ইকোজেনিসিটি চেঞ্জ হয়। প্রথমে এটার আস্তে আস্তে ডেনসিটি বাড়তে থাকে, রক্ত জমাট বেঁধে আস্তে আস্তে ডেনসিটি বাড়তে থাকে। তো এই অনুযায়ী ইকোজেনিসিটিটাও চেঞ্জ হয়। শুরুর দিকে হাইপোইকুইক থাকে, আস্তে আস্তে সেটা শেষের দিকে গিয়ে এটা ইকোজেনিসিটি বেড়ে যায়। তো আপনি পেশেন্ট আপনার কাছে কখন এসছে, ঘটনা ঘটার কতক্ষণ পর এসছে, এটার উপরে তার হচ্ছে ইকোজেনিসিটি ডিপেন্ড করে। আচ্ছা, এবং এর আউটলাইনটা দেখবেন ইরেগুলার, আঁকাবাঁকা, হ্যাঁ, এবং এর কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো নেই। পেশেন্টের পোস্টার চেঞ্জ করলেন, দেখবেন যে এটা নড়াচড়া করছে, মোবাইল। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি যদি ডপলার দেন, দেখবেন যে ভেতরে কোনো কালার নিচ্ছে না, ব্লাড ক্লটের ভেতরে কোনো ভেসেল থাকে না, যার জন্য কোনো ভাস্কুলারিটি শো করছে না। এটা দিয়ে আপনি বুঝলেন যে এটা ব্লাড ক্লট। হ্যাঁ, শুরুর দিকে হাইপোইকুইক থাকে, আউটলাইনটা ইরেগুলার, মোবাইল হয়, নন শ্যাডোইং হয়, কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকে না। পেশেন্ট হেমাচুরিয়ার, আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা যেটা, যে শুধু যে সার্জারি বা ট্রমার হিস্ট্রি দিবে তা না, পেশেন্ট হেমাচুরিয়ার হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসবে। আচ্ছা, এই পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে দেখবেন এটা গড়িয়ে গড়িয়ে জায়গা চেঞ্জ করছে, মোবাইল, হ্যাঁ, এবং কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো হলো নেই। আচ্ছা, এরপরে আমরা আসি যে ম্যাস, হ্যাঁ, ইউরিনারি ব্লাডার ম্যাস। তো এই ক্ষেত্রেও প্রথমে আপনার পেশেন্ট কিন্তু হেমাচুরিয়ার হিস্ট্রি নিয়ে আসবে, কিন্তু কোনো সার্জারি বা ট্রমার হিস্ট্রি পেশেন্ট দিবে না। হ্যাঁ, লম্বা অনেক লং টাইম ধরে তার হেমাচুরিয়া, এই ধরনের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আসবে। আপনি একটা লোকালাইজ থিকেনিং দেখতে পাবেন। ইকোজেনিসিটি যদি খেয়াল করেন, দেখবেন যে ভেতরটা মিক্সড ইকোজেনিক। সাইজ যদি খেয়াল করেন, দেখবেন যে সাধারণত 10 মিলিমিটারের বেশি হয়। আউটলাইনটা ইরেগুলার, নন মোবাইল, নন শ্যাডোইং। পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে নড়াচড়া করবে না, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেবে না। হ্যাঁ, এবার আপনি যদি এই যে ভেতরটা মিক্সড ইকোজেনিক, আউটলাইনটা ইরেগুলার, নন মোবাইল, নন শ্যাডোইং। হ্যাঁ, এই যে অনেক সময় এরকম ইরেগুলার ফাঙ্গেটিং ভাবে আমরা দেখতে পাই, মিক্সড ইকোজেনিক, সাদা কালো মেশানো, আউটলাইন আঁকা বাঁকা, ইরেগুলার। হ্যাঁ, এই যে ফাঙ্গেটিং, অনেক সময় এরকম ফাঙ্গেটিং দেখা যায়। তো এখানে দেখেন বিশাল একটা টিউমার দেখা যাচ্ছে, মিক্সড ইকোজেনিক, আউটলাইনটা ইরেগুলার, অকুপাইং অলমোস্ট হোল অফ দা ইউরিনারি ব্লাডার লুমেন। এবং হচ্ছে 8 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি আপনি ডপলার দেন, ভিতরে কালার নেবে, লাল নীল কালার নেবে, ভাস্কুলারিটি শো করবে। একটা টিউমারের খাবারের প্রয়োজন হয়, তার খাবার কি? ব্লাড। তাহলে বিভিন্ন ব্লাড ভেসেল এসে, ছোট ছোট চিকন চিকন ব্লাড ভেসেল এসে তাকে হচ্ছে খাদ্যদ্রব্য সাপ্লাই দিবে। ইন্টারনাল ফিডিং ভেসেল বলে এগুলাকে, ইন্টারনাল ফিডিং ভেসেল। আপনার ডপলার দিলে এরকম হচ্ছে লাল নীল কালার দিয়ে ভাস্কুলারিটি শো করবে ম্যাসের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে ব্লাড ক্লট এবং টিউমার দেখতে কিন্তু একই রকম প্রায়, এবং দুটাই আপনার কাছে হেমাচুরিয়া নিয়ে আসলো দুই পেশেন্টে। তাহলে আপনি কিভাবে আলাদা করবেন? প্রথম কথা হচ্ছে ব্লাড ক্লটের পেশেন্ট আপনাকে সার্জারি বা ট্রমার হিস্ট্রি দিবে, যেটা টিউমারের পেশেন্ট আপনাকে সার্জারি বা ট্রমার হিস্ট্রি দিবে না। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি পেশেন্টের পোস্টার যদি চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে ব্লাড ক্লট মোবাইল, নড়াচড়া করছে, কিন্তু টিউমার নন মোবাইল। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি যদি ডপলার দেন, তাহলে ব্লাড ক্লট কোনো কালার নেবে না, টিউমার কিন্তু কালার নেবে। তো এভাবে আমরা আলাদা করব। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা কনফিউজড হয়ে যাই, ডিসিশন নিতে পারি না। সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হবে সেটা আপনি কমেন্টে দিবেন। যেটা মনে হবে যে এটাও হতে পারে, এটা আপনি ডিডি দিয়ে দিবেন। ফার্দার ইভ্যালুয়েশনের জন্য সিস্টোস্কোপিক বায়োপসি অ্যাডভাইস করে দিবেন।
তাহলে আপনার রিপোর্টটা পূর্ণাঙ্গ হয়ে গেল। সবসময় যে আপনাকে একদম ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, আরো অনেক মডালিটিস আছে। তো আপনি সেটার জন্য ফার্দার ইভালুয়েশনের জন্য অ্যাডভাইস করে দিবেন সিস্টোস্কোপিক বায়োপসি। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো পেয়েছি, পলিপ পেয়েছি, তারপরে হচ্ছে ব্লাড ক্লট পেয়েছি, পেলাম, টিউমার পেলাম, তারপরে স্টোন পড়বো। তো একটা কথা বলি যে একটা চার্ট করে ফেলবেন, চার্ট করে এই প্যাথোলজি গুলো কম্পেয়ার করে করে পড়বেন, কোনটা মোবাইল, কোনটা নন মোবাইল, কোনটা পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে, কোনটা দিচ্ছে না, হ্যাঁ, কোনটার ইকোজেনিসিটি কেমন, কোনটার সাইজ কেমন, কোনটার সাইন সিমটম কেমন, হ্যাঁ, কোনটার আউটলাইন কেমন। এইগুলা যদি আপনি চার্ট করে কম্পেয়ার করে করে পড়েন তাহলে কিন্তু, এবং বুঝে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনার ডায়াগনোসিস ভুল হবে না। আচ্ছা, চলে আসি যে হাইপার ইকুইক স্ট্রাকচার কিন্তু নন মোবাইল, এরকম কি কি হতে পারে। একটা আমি বলেছি যে পলিপ, পলিপ চকচকে সাদা, কিন্তু পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে পলিপ নড়াচড়া করে না। হ্যাঁ, আরেকটা এরকম আছে, সেটা হচ্ছে অ্যাডহেরেন্ট ক্যালকুলাস। কিছু কিছু স্টোন আছে ইউনারি ব্লাডারের ওয়ালে লেগে থাকে, হ্যাঁ, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলেও ওটা নড়াচড়া করে না, এগুলাকে বলা হয় অ্যাডহেরেন্ট ক্যালকুলাস। তো দুটো একই রকম দেখতে, তাহলে আলাদা করবেন কিভাবে? ক্যালকুলাস যদি হয় তাহলে অবশ্যই পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে, যেটা পলিপের ক্ষেত্রে দিবে না। এটা দিয়ে আমরা পলিপ এবং স্টোনকে আলাদা করব। স্টোনের প্রসঙ্গ চলে আসলো, তাহলে স্টোন নিয়ে বলি। স্টোনের তিনটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা ফিজিক্স ক্লাসে জেনেছি। এক, স্টোন হাইপারিকুইক হবে। দুই, স্টোনের পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকবে। তিন, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে পরে স্টোন মোবাইল না নন মোবাইল দেখতে হবে, কারণ স্টোন অলওয়েজ লুমেন জাতীয় জায়গার ভেতরে থাকে। ইউনারি ব্লাডার একটা লুমেন জাতীয় জায়গা, এর ভিতরে আমরা হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেখতে পাচ্ছি, এটা স্টোন। এখন আমরা পেশেন্টের পোস্টার চেঞ্জ করে দেখব যে এটা মোবাইল না নন মোবাইল। মোবাইল হলে উল্লেখ করে দিবেন, নন মোবাইল হয়ে যদি অ্যাডহেরেন্ট ক্যালকুলাস হয় সেক্ষেত্রেও আপনি সেটা উল্লেখ করে দিবেন। সিঙ্গেল স্টোন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সেই সিঙ্গেল স্টোনটার মাপ দিব। মাল্টিপল স্টোন যদি থাকে আমরা লার্জেস্ট ওয়ানটার হচ্ছে মাপ দেই অনেকে। আবার আমি যেটা করি যে রেঞ্জটা, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টাকে হাইলাইট করি, যে মেজার্স রেঞ্জিং ফ্রম এত টু এত, এভাবেও লিখতে পারেন। এই যে হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে। এখানে দেখেন যে একটা ছোট্ট হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো ইউনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়াল বরাবর আছে। এটা আসলে ভেসিকো ইউরিটারিক জাংশনে আটকে আছে। ভেসিকো ইউরিটারিক জাংশনটা চাপা হয়, হ্যাঁ, এখানে ছোট ছোট স্টোন এসে এই জায়গায় আটকে যায়। এখন ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ওয়ালও সাদা, স্টোনও সাদা। এখন তাহলে এই সাদার মধ্যে আপনি স্টোনকে আলাদা করবেন কি করে? এই পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিয়ে আপনি স্টোনটাকে আলাদা করবেন। তো এই ভেসিকো ইউরিটারিক জাংশনের স্টোন ইউরিটারোসিলের মতো দুই রকমের হয়, অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। যদি আপনি ইউরেটারিক জেট দেখতে পান এবং কোনো হাইড্রোইউরেটার না থাকে সেই ক্ষেত্রে এটা হবে নন অবস্ট্রাকটিভ। আর যদি হাইড্রোইউরেটার থাকে তাহলে এটা হবে অবস্ট্রাকটিভ। যেমন এখানে আমরা যে স্টোনটা দেখতে পাচ্ছি এটা নন অবস্ট্রাকটিভ, কোনো হাইড্রোইউরেটার আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা দেখা যাচ্ছে হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। হ্যাঁ, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে দেখবেন এটা নাড়াচাড়া করছে না, এই জয়েন্টের মধ্যেই বসে আছে। আচ্ছা, লুমেনের ভেতরে স্টোন দেখা যাচ্ছে, পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো। এই যে খুব সুন্দর করে লুমেনের ভিতরে হচ্ছে ক্যালকুলাস দেখা যাচ্ছে, পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো। আমরা পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে দেখবেন যে এটা নড়াচড়া করছে, অনেক সময় আটকে থাকে। বিশাল একটা ডিমের মতো স্টোন দেখা যাচ্ছে উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এই যে এখানে একটা হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টার, এগুলা সব হচ্ছে ইউরিনারি ব্লাডারের হলো ক্যালকুলাস। এখানে হচ্ছে ভেসিকো ইউরিটারিক জাংশনে আমরা একটা হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি ইউরেটার ডাইলেটেড, হ্যাঁ, অ্যানিকুইক যে টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডাইলেটেড ইউরেটার। ইউরেটার ডাইলেটেড মানে হাইড্রো ইউরেটার ডেভেলপ করেছে, তার মানে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ। আর হাইড্রো ইউরেটার যদি না থাকতো নন অবস্ট্রাকটিভ টাইপ। হ্যাঁ, ভিউ যে ক্যালকুলাস করে ভেসিকো ইউরিটারিক জাংশন ক্যালকুলাস। আর যদি এরকম ইউনারি ব্লাডারের ভেতরে আমরা স্টোন দেখতে পাই, এটা
এগুলাকে আমরা বলি ভেসিকেল ক্যালকুলাস। হ্যাঁ, সিঙ্গেল থাকলে ক্যালকুলাস, মাল্টিপল থাকলে ক্যালকুলাই। গল স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন, এই টার্ম গুলা কিন্তু আমরা ইউজ করবো না, এগুলা কোয়াকরা ইউজ করে। আমরা হচ্ছে কোলেলিথ, গল ব্লাডার স্টোন থাকলে কোলেলিথিয়াসিস বলবো, ইউরিনারি ব্লাডার স্টোন থাকলে ভেসিকেল ক্যালকুলাস বা ক্যালকুলাই বলবো। এভাবে ইউরিনারি ব্লাডার ক্যালকুলাসও আপনি বলতে পারেন, অসুবিধা নাই, কিন্তু স্টোন বলবো না। শুরুতে বেসিক ইউরেটারিক জাংশন চেনার জন্য আমি ইউরেটারিক জেটের কথা বলেছিলাম। এটা এইরকম যে আপনি ডপলারের বাটনে চাপ দিলে এরকম চার কোণা একটা বক্স আসবে, কার্সার দিয়ে বক্সটাকে নাড়িয়ে আপনি যদি পোস্টেরিয়র ওয়ালটাকে টার্গেট করে এরকম ভিতরে পোস্টেরিয়র ওয়ালটা আছে এরকম ভাবে সেট করেন, একটু কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখবেন যে এরকম লাল নীল ফ্লো উঠছে। হ্যাঁ, এই ফ্লোটা যেখান থেকে উঠছে, যেমন এখানে আছে হচ্ছে রাইট সাইডেড ভেসিক ইউরেটারিক জাংশন, এখানে আছে লেফট সাইডেড ভেসিক ইউরেটারিক জাংশন। এই পেশেন্টের রাইট সাইডেড ভেসিক ইউরেটারিক জাংশনে হচ্ছে রাইট সাইডেড ভেসিক ইউরেটারিক জাংশনে আমরা হলো একটা স্টোন দেখতে পাচ্ছি, যেটা পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো দিচ্ছে। যেহেতু কোনো হাইড্রোইউরেটার নাই এবং ইউরেটারিক জেট আছে, তার মানে এটা একটা নন অবস্ট্রাকটিভ টাইপ হচ্ছে ভিউজে ক্যালকুলাস। আচ্ছা, কম্পেয়ার করে করে আমরা স্টোন, তারপরে ম্যাস, পলিপ এগুলা পড়বো। সিস্টাইটিস এর আমি একটা কজ বলেছিলাম যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, তারপরে সিস্টোসোমিয়াসিস এর কারণে হতে পারে, তারপরে টিউবারকুলোসিস এর কারণে হতে পারে। এছাড়াও যদি ফলিস ক্যাথেটার অনেকদিন পরে রাখেন বা কমন রেকটাল অর ভ্যাজাইনাল ফিস্টুলা, রেনাল ডিজিজ, সেক্সুয়াল ইন্টারকোর্স, পুওর হাইজিন, ডায়াবেটিস মেলাইটাস, পোস্ট সার্জিক্যাল ইন্টারভেনশন, এসব ক্ষেত্রেও কিন্তু সিস্টাইটিস হতে পারে। সিস্টাইটিস এর ক্ষেত্রে তো বলেছি যে ইউরিনারি ব্লাডার জেনারেলাইজ থিকেন হবে, ইরেগুলার হবে, ভেতরে ডেব্রি অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে থাকতে পারে। অনেক দিন ধরে সিস্টাইটিস থাকতে থাকতে, লং টাইম সিস্টাইটিস থাকতে থাকতে বা গ্রস সিস্টাইটিস যদি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে ওয়ালে এরকম কাটা কাটা হাইপারিকুইকেট প্রজেকশনের মতো দেখা যায়, এগুলাকে বলা হয় ট্রাবেকুলেশন। আবার অনেক সময় দেখা যায় যে এরকম ঢেউ ঢেউ স্যাকুলেশনের মতো তৈরি হয়েছে, এগুলাকে বলা হয় স্যাকুলেশন। দেখে মনে হচ্ছে নিউমেরাস পলিপ। নিউমেরাস পলিপ হবে না, এক নাম্বার, পলিপ নিউমেরাস হয় না খুব একটা, এবং পলিপের পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। আর এই পেশেন্ট যার হচ্ছে স্যাকুলেশন ডেভেলপ করে গিয়েছে, সেই পেশেন্ট হচ্ছে প্রচুর ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, হেমাচুরিয়া, এরকম বিভিন্ন রকম সাইন সিমটম নিয়ে, ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে। ওভার ডিস্টেন্ডেড ব্লাডার নিয়ে আমরা পড়বো। প্রথম কথা হচ্ছে যে পেশেন্ট অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পানি খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে ওভার ডিস্টেন্ডেড ব্লাডার হতে পারে। হ্যাঁ, আপনি এমসিসি দেখলেন যে নর্মালের থেকে 120% বেশি। এছাড়া আর কি কি কারণে হতে পারে? এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, ইউরেথ্রাল স্ট্রাকচার ইন মেল, ইউরেথ্রাল ক্যালকুলাস ইন মেল, ব্রুশিং অফ ইউরেথ্রা ইন ফিমেল, নিউরোজেনিক ব্লাডারে আমরা লোয়ার মেটন নিউরোনেশনে পড়েছিলাম যে ওভার ডিস্টেন্ডেড হতে পারে, ইউরেথ্রাল ভালভ অর ডায়াফ্রাম ইন নিউবর্ন ইনফ্যান্ট, সিস্টোসিল ইন সাম পেশেন্ট। এসব ক্ষেত্রে হচ্ছে ওভার ডিস্টেন্ডেড ব্লাড হতে পারে। এমসিসি নর্মালের থেকে 120% বেশি হবে। ঠিক তেমনি স্মল ব্লাডারও হতে পারে। পেশেন্ট পানি খায়নি, আপনাকে প্রথমে এনশিওর করতে হবে যথেষ্ট পানি পেশেন্ট খেয়েছে কিনা। হ্যাঁ, আপনি এমসিসি মাপলেন, ব্লাডারের ক্যাপাসিটি কমে গিয়েছে, এর বেশি আর হতে পারছে না, এরকমও হতে পারে। 300 ml এর বেশি আপনি এমসিসি পাবেন না, তবে পানি খেয়েছে কিনা বিষয়টা কনসিডার করতে হবে। এছাড়া আর কি কি কারণে হতে পারে? সিস্টোসোমিয়াসিস বা টিউবারকুলোসিসের কারণে যদি সিস্টাইটিস হয়, সেই ক্ষেত্রে ব্লাডারের ক্যাপাসিটি কমে গিয়ে স্মল ব্লাডার হতে পারে। দেখবেন যে এমসিসি আর 300 ml এর বেশি করতে পারছে না, প্রস্রাব ঝরছে, হ্যাঁ এরকম, বা ব্লাডারের ক্যাপাসিটি কমে গিয়েছে, হ্যাঁ 300 ml এর বেশি এমসিসি করতে পারছে না। অনেক রিয়ালি ইনফিল্ট্রেটিং নিউপ্লাজমের ক্ষেত্রে হতে পারে। রেডিওথেরাপি অর সার্জারি ফর ম্যালিগন্যান্সি, এই পেশেন্ট আপনাকে একটা ক্যান্সারের হিস্ট্রি দিবে, রেডিওথেরাপির হিস্ট্রি দিবে, সার্জারির হিস্ট্রি দিবে। এছাড়া নিউরোজেনিক ব্লাডারে আপার মোটর নিউরন লেশনে কিন্তু আমরা পড়েছিলাম যে স্মল ব্লাডার হতে পারে, ব্লাডারের ক্যাপাসিটি কমে যায়। ভেসিকেল ক্যালকুলাস পাচ্ছেন, রিপোর্টের ফরম্যাটটা কেমন হবে? রেকর্ডেড ক্লাস থেকে যাবে, আপনারা হচ্ছে স্ক্রিনশট তখন নিয়ে নিতে পারেন। ব্লাডার ওয়েলফিল্ড আছে কিনা, ওয়াল থিকনেস নরমাল আছে কিনা, স্টোন পেলে হাইপারিকুইক কিনা, পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো দিচ্ছে কিনা, মোবাইল না নন মোবাইল, সাইজ কত, হ্যাঁ ভিসকিউরেটারিক জাংশনে যদি ক্যালকুলাস থাকে তাহলে অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ, এই কথাগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, সিস্টাইটিস পাচ্ছেন, সাজেস্টিভ অফ সিস্টাইটিস, ভিতরে কি লিখবে? ওই একই কথা, ওয়েলফিল্ড আছে কিনা এবং ওয়াল থিকনেস বেশি থাকার কথা, কত পেয়েছেন,
ইরেগুলার আছে কিনা, ডেব্রি আছে কিনা, ট্রাবিকুলেশন স্যাকুলেশন এগুলো আছে কিনা, এই কথাগুলো উল্লেখ করে দেবে। ট্রাবিকুলেশন স্যাকুলেশন থাকলে আমরা গ্রস সিস্টাইটিস লিখি। আচ্ছা, ইউরেটারোসিল পাচ্ছেন কোন সাইডে পেয়েছেন, ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল? ইউনিল্যাটারাল হলে কোন সাইডে পেয়েছেন? সিস্টিক স্ট্রাকচারের সাইজ কত, ওয়েল ফিল্ড কিনা, ওয়াল থিকনেস নরমাল কিনা, এটা অবশ্যই উল্লেখ করবেন। যেই ইউরেটারোসিলটা পাচ্ছেন ওটার সাইজ কত, হ্যাঁ, কোন সাইডে পেয়েছেন, অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ, দ্যাট মিনস ইউরেটার ডাইলেটেড কি ডাইলেটেড না, এটা আপনাকে উল্লেখ করতে হবে। এখানে ইউরিনারি ব্লাডারের ভিতরে বিশাল একটা স্টোন দেখা যাচ্ছে। তো এই ছিল হলো আমাদের আজকের ইউরিনারি ব্লাডার ক্লাস। এখন যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করতে পারেন প্লিজ। আপনাদের রেকর্ডেড ক্লাসটা হচ্ছে থেকে যাবে হলো ইয়েতে, আপনাদের আপলোড করে দেওয়া হবে আপনাদের গ্রুপে। তখনও যদি কারো কোনো কোশ্চেন থাকে পরবর্তী ক্লাসে কোশ্চেনের অ্যান্সারটা জেনে নেবেন অথবা প্র্যাকটিক্যাল ক্লাসে জেনে নেবেন। তো আজকে তাহলে যেহেতু কাউকে দেখা যাচ্ছে না, আজকে তাহলে এখানে আমরা ক্লাসটা শেষ করে দেই। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।